বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। ব্রিটেনে প্রিন্স উইলিয়াম রাজপরিবারে বর্ণবাদের অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তার ভাই প্রিন্স হ্যারি ও তার স্ত্রী বর্ণবাদের অভিযোগ করেছিলেন। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী, বিশেষজ্ঞদের উদ্বেগ। কওমি মাদ্রাসায় শিশুদের পেটানো বন্ধ হচ্ছে না কেন? কওমি মাদ্রাসা এগুলোতে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা, নজরদারি আছে কিনা আমার খুব সন্দেহ আছে। কারণ এরা চলে স্থানীয় জনগণের চাপায়, এবং ওখানে কি হচ্ছে আর কি হচ্ছে না এগুলো দেখার জন্য সরকারের কেউ নাই। থাকছে শ্রোতাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান প্রীতিভাজন ইস্যু। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ব্রিটেনের রানী এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়াম বলেছেন, রাজপরিবার বর্ণবাদী নয়। ভাই প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী পরিবারের ভেতরে বর্ণবাদের অভিযোগ আনার পর এই প্রথম তিনি প্রকাশ্যে তার জবাব দিলেন। পূর্ব লন্ডনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রিন্স উইলিয়াম বলেন, তার ভাইয়ের সঙ্গে এখনো তার কথা হয়নি, তবে কথা বলবেন। মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ এনেছে। সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, মিস সুচি ইয়াঙ্গনের সাবেক একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে অবৈধভাবে $6 লাখ এবং স্বর্ণ নিয়েছেন। প্রতিবাদকারীদের হত্যার জন্য সেনাবাহিনী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে দায়ী করে বলেছে, এসব বিক্ষোভে তারা উস্কানি দিচ্ছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় মিনিয়াপোলিসের সাবেক একজন পুলিশ অফিসার ডেরেক শাউভিনের যে বিচার চলছে তাতে সভাপতিত্বকারী বিচারক বলেছেন, তিনি অভিযুক্তের বিরুদ্ধে 3য় ডিগ্রি হত্যা বা অবৈধভাবে হত্যার অভিযোগ পুনর্বহাল করবেন। 3য় ডিগ্রির হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি হিসাবে 25 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস নিশ্চিত করেছে যে সংযুক্ত আরব আমিরাতে তার পূর্ব নির্ধারিত আজকের সফর বাতিল করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের আকাশসীমা ব্যবহারের বিষয়ে সমন্বয়ের ক্ষেত্রে সমস্যার কারণে এই সফর স্থগিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, বুধবার জর্ডানের যুবরাজের জেরুজালেমে টেম্পল মাউন্ট কিংবা হারাম আল শরীফ সফর বাতিল হওয়ার কারণে এটা হয়ে থাকতে পারে। ডেনমার্ক ও নরওয়েতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর কিছু মানুষের শরীরে রক্ত জমাট বেঁধে গেছে। এ ধরনের খবর প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনা ভাইরাসের এই টিকা দেওয়া স্থগিত করেছে। দুটো দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, আগাম সতর্কতা হিসাবেই এই সিদ্ধান্ত, কিন্তু তারা বলছে এই টিকা যে নিরাপদ এবং কার্যকর তার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। সমুদ্রে পানির তাপমাত্রা হঠাৎ করে নেমে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ সমুদ্র সৈকতে বিরল প্রজাতির শত শত মাছ আছড়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণের হার গত এক সপ্তাহ যাবৎ ক্রমাগত ঊর্ধ্বমুখী। পরপর দুদিন শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মার্চ মাসের শুরু থেকেই সংক্রমণের হার বৃদ্ধি পাওয়া শুরু করছে। মাঝে 2-1 দিন সেটি স্থিতিশীল থাকলেও এরপর থেকে সংক্রমণ বেড়েই চলেছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা 300-400-তে নেমে আসার পর অনেকেই আশাবাদী হয়ে উঠলেও এখন আবার নতুন করে উদ্বেগ দেখা যাচ্ছে। বিস্তারিত আকবর হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করেছিলেন যে শীতের সময় দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে পারে, কিন্তু সরকারি পরিসংখ্যানে দেখা গেছে এর উল্টো চিত্র। ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সংক্রমণের হার ছিল বাংলাদেশে নিম্নগামী। ফেব্রুয়ারি মাসের শুরুতে সংক্রমণের হার 3% নিচে নেমে এসেছিল।
তখন অনেকেই ধরেই নিয়েছিলেন যে এই হার হয়তো এরকমই থাকবে, কিন্তু মার্চ মাসের শুরুতে যখন তাপমাত্রা বাড়ছে তখন সংক্রমণ এবং শনাক্তের হারও বাড়ছে। সংক্রামক রোগ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর উপদেষ্টা মুশতাক হোসেন ব্যাখ্যা করছিলেন, এখন সংক্রমণ ঊর্ধ্বমুখী হবার কারণ কি হতে পারে। এখন তো গরমের সময় বৈদ্যুতিক পাখা ব্যবহার করতে হচ্ছে কিংবা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করতে হচ্ছে, সেই কারণে আপনার ভেতরের বাতাসটা ভেতরেই তারা ঠান্ডা করতে হচ্ছে, বাতাসটা চলাচল করছে না বদ্ধ ঘরে। ফলে এখানে যদি কোনো সংক্রমিত ব্যক্তি থাকে তার কাছ থেকে অন্যদের মধ্যে সংক্রমণটা আরো বেশি ছড়িয়ে পড়ছে খোলামেলা জায়গার চাইতে। এটা দেখা যায় যে শীত প্রধান দেশে শীতের সময় তারা বদ্ধ ঘরে বাতাসটাকে গরম করবার যান্ত্রিক ব্যবস্থা করে, যেটা ঘর গরম করার যে যন্ত্র, সেটাও কিন্তু ভিতরে বাতাসকে গরম করে ভিতরেই রেখে দেয়, বাতাস চলাচল করে না। ফলে শীত প্রধান দেশে শীতকালে এই কারণে সংক্রমণটা বাড়ে। আর আমাদের মতো গ্রীষ্ম প্রধান দেশে এই গরমের সময় সংক্রমণ বাড়ার এই একটা উপাদান যোগ হয়েছে। ডিসেম্বর মাস থেকে রোগী শনাক্তের হার কমে যাওয়ায় অনেকেই বেশ নির্ভর হয়ে উঠেছিলেন। জুন, জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছিল। সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে শনাক্তের সংখ্যা 400-র নিচে নেমে এসেছিল। সেই সাথে শুরু হয় টিকাদান কর্মসূচি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাউসার আফসানা বলছেন, শনাক্তের সংখ্যা ব্যাপকভাবে কমে আসায় অনেকেই মাস্ক পরার ব্যাপারে উদাসীন হয়ে ওঠেন। এর ফলে সংক্রমণ আবারও বাড়তে থাকে বলে তিনি মনে করেন। এটা আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে শীতকালে আমাদের মানুষজন কিন্তু মাস্ক অনেক বেশি পরেছে। হ্যাঁ, কারণ শীতকালে একটু মাস্ক পরতে একটু কষ্ট কম হয় মানুষের, যার জন্য মাস্ক পরার অভ্যাসটা যতটা মানে সরকার যেভাবে আমাদেরকে বলছিল অনেক মানুষই মাস্ক পরেছিল। কিন্তু আমরা যখন দেখলাম গরমকালে আস্তে আস্তে শীতের কারণে আমার মনে হয় যে মাস্ক পরাটা একটু বেশি ছিল, যেটা একদমই কমে গেছে। এবং মাস্ক পরাটা আপনি যেটা কঠিন, এটা ঠিক অনেক ঘন্টা ধরে পরার, কিন্তু যদি আমি চাই তাহলে এটা আসলে আমি পড়তে পারবো, কারণ এটা ডিপেন্ড করবে আমার কতটা মনোবল। আর মানুষের মধ্যে যেহেতু একটা ভাব আছে যে আমার হবে না, এটা কিছুতেই বোঝানো যাচ্ছে না যে আসলে আমার না হতে পারে, কিন্তু আমি কিন্তু ক্যারিয়ার হতে পারি। হ্যাঁ, ইনফেকশনটা ক্যারি করে আমি আরেকজন পাশার যিনি বয়স্ক মানুষ তার কাছে আমি ইনফেকশনটা নিয়ে যেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা এখন স্থিতিশীল রয়েছে। গত 2 সপ্তাহের পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতিদিন মৃতের সংখ্যা গড়ে 10 জনের কমই থাকছে। আকবর হোসেন, ঢাকা থেকে। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের বেধড়ক পেটানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বারবার উঠে এলেও এসব নির্যাতন বন্ধে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। সম্প্রতি 8 বছর বয়সী একজন ছাত্রকে নির্মমভাবে পেটানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আবার নতুন করে সামনে আসে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মারধর করার বিষয়ে সরকার গত কয়েক বছরে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরেও কওমি মাদ্রাসায় কেন এ ধরনের চর্চা বন্ধ হচ্ছে না? খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা সঞ্জনা চৌধুরী। হাসান ওয়ালি ঢাকার একটি আলিয়া মাদ্রাসা থেকে সম্প্রতি দাখিল পাশ করেছেন। শিশু বয়সে প্রায় 5 বছরের মতো তিনি মক্তব, হেফজখানা ও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন। ওই কয়েক বছরে পান থেকে চুন খসলে মাদ্রাসা শিক্ষকদের চরম মারধরের শিকার হন তিনি ও তার সহপাঠীরা। বুকে লাথি দিয়ে মাটিতে আছড়ে ফেলে বেত দিয়ে তাদের এত জোরে পেটানো হতো যে অনেক ছাত্র ঘটনাস্থলেই জ্ঞান হারাতেন। ওয়ালি জানান যে কওমি মাদ্রাসাগুলোয় মারধরের বিষয়টি খুব স্বাভাবিক হওয়ায় সন্তানদের সেই মানসিক প্রস্তুতি দিয়েই অভিভাবকরা সেখানে পড়াতে পাঠান। আবার অতি দরিদ্র পরিবারগুলোর বিকল্প উপায় না থাকায় এক প্রকার নীরবেই এই নির্যাতনের বিষয়গুলো মেনে নেন। অনেকেই মাদ্রাসা ছেড়ে দেওয়ার পরে মানসিকভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সহপাঠী অনেককে দেখেছি যে তাদের বাবা মা এদিকে কোনো গুরুত্বই দেন না। আমাদের হেফজখানাতে হুজুররাও বলতেন যে যেইখানটাতে হুজুররা মারেন অথবা ডাকতে হয় ওইটা চোখে পড়ে না। তো এবং যার কারণে তার বাচ্চাকে মারার কোনো জবাবদিহিতা যদি তারা হুজুরের কাছে চান তাহলে পরে বদদোয়া লেগে যাবে কিনা এই ধরনের আশঙ্কা থেকেও তারা হুজুরের সঙ্গে কোনো ধরনের জবাবদিহিতা তাতে আসেন না। কওমি মাদ্রাসাগুলোয় শিশুদের পিটিয়ে হাত পা ভেঙে দেয়া, যৌন নির্যাতন, এমনকি হত্যার
ঘটনা এর আগেও বহুবার শিরোনাম হয়ে এসেছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অধিকাংশ ঘটনা ধামাচাপা পড়ে যাওয়ায় এই নির্যাতনের বিষয়ে সঠিক কোনো জরিপ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ। অথচ বাংলাদেশ শিশু আইনে স্পষ্ট বলা আছে যে শিশুকে শারীরিক বা মানসিকভাবে আঘাত বা অবহেলা করা শাস্তিযোগ্য অপরাধ। মূলত প্রশাসনের উদাসীনতা, অভিভাবকদের অসচেতনতা এবং মানুষের দানে পরিচালিত ওই প্রতিষ্ঠানগুলোয় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে কওমি মাদ্রাসায় নির্যাতনের বড় কারণ বলে মনে করছেন মিস্টার শহীদ। কওমি মাদ্রাসা এগুলাতে সরকারের কোন নিয়ন্ত্রণ আছে কিনা, নজরদারি আছে কিনা আমার খুব সন্দেহ আছে। কারণ এরা চলে স্থানীয় জনগণের চাপায় এবং ওখানে কি হচ্ছে আর কি হচ্ছে না এগুলা দেখার জন্য সরকারের কেউ নাই। এখন স্থানীয় প্রশাসন এবং আমাদের কেন্দ্রীয়ভাবে যারা আছে সরকারের, তারা এই দায়িত্বটা এড়াইতে পারেন না। এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করে প্রচার করতে হবে। আর তা নাহলে পরে এগুলো চলতে থাকবে। বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক কওমি মাদ্রাসা যে বোর্ডের নিয়ন্ত্রণে আছে তার একজন কর্মকর্তা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন যে আগে এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটলেও এখন আর তেমন হয় না। তারপরও যে কটি ঘটনা ঘটছে সেগুলো প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান তিনি। যেখানে বেতের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, এছাড়া কোনো শিক্ষার্থী অপরাধ করলে তাকে নির্যাতন ছাড়া কিভাবে শাসন করা যাবে সেই পদ্ধতির ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান কওমি মাদ্রাসা বোর্ড বিভাগের কর্মকর্তা মাওলানা আবু ইউসুফি। এছাড়া অভিভাবকদের বলা হচ্ছে তারা যেন সন্তানদের জোর করে না পাঠিয়ে মানসিকভাবে প্রস্তুত করে তবেই মাদ্রাসায় পাঠান। এক সময়ে এগুলি হতো, কিন্তু এখন এইগুলি সাধারণত হয় না। মাদ্রাসাগুলো আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এই প্রশিক্ষণগুলোর মধ্যে বেতের ব্যবহারকে একেবারেই জিরো করা হয়েছে এবং ছাত্রদেরকে কিভাবে শাসন করবেন সেই শাসন পদ্ধতি শেখানো হয় এবং মানসিকভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাইবার জন্য ট্রেনিং এ বলা হচ্ছে। এরপরও দুই একটা হতে পারে, কিন্তু আমরা এটাকে জিরো টলারেন্সে আছি যাতে কোনো শিশুদেরকে কোনো ধরনের নির্যাতন করা না হয়। কওমি মাদ্রাসাগুলোয় কারিকুলাম ও পাঠদান প্রক্রিয়া নিয়ে খুব শিগগিরই শিক্ষা উপমন্ত্রীর একটি আলোচনায় বসার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আচরণের বিষয়ে মাদ্রাসাগুলোকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে যে কোয়াড জোট গঠিত হয়েছে তার প্রথম শীর্ষ সম্মেলনে ওই 4 দেশের নেতারা আগামীকাল ভার্চুয়ালি মিলিত হবেন। বলা হচ্ছে কোভিড টিকা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন নিয়েই জোটের নেতারা আলোচনা করবেন। কিন্তু কোয়াডের একটি লক্ষ্য যে নানা ক্ষেত্রে চীনের মোকাবেলা করা, তা নিয়ে পর্যবেক্ষকদেরও কোনো সংশয় নেই। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। কোয়াড নিয়ে চিন্তাভাবনা প্রায় 17 বছর আগে শুরু হলেও এই 4টি দেশের নেতারা আগে কখনো কোনো শীর্ষ সম্মেলনে মিলিত হননি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী যথাক্রমে স্কট মরিসন ও ইয়োশিহিদে সুগা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে আগামীকাল যখন ভার্চুয়াল সামিটে মিলিত হচ্ছেন তখন ভূরাজনৈতিক পরিস্থিতি 17 বছর আগের তুলনায় একেবারেই আলাদা। এই সম্মেলনের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিংকেন কংগ্রেসের এক শুনানিতে জানিয়েছেন সারা বিশ্বে কোভিড টিকাকরণ নিয়ে কোয়াড হয়তো চমকপ্রদ কোনো সিদ্ধান্ত নেবে। হোয়াইট হাউসও ইঙ্গিত দিয়েছে এই 4 নেতার আলোচনায় নানা ধরনের বিষয় উত্থাপিত হবে। There are a range of topics on the minds of all of these leaders. As I've noted in here before, we anticipate the meeting discussing a range of the crises we're facing as a global community. প্রেসিডেন্ট বাইডেনের মুখপাত্র জেন সাকি বলেছেন, একটা গ্লোবাল কমিউনিটির অংশ হিসেবে আমরা সবাই আজ যে ধরনের চ্যালেঞ্জ বা হুমকির সম্মুখীন তার সবগুলো বিষয় নিয়েই এই নেতারা কথা বলবেন বলে আমি নিশ্চিত। লক্ষণীয় হল জোটের সদস্য 4টি দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চীনের নাম একবারও উচ্চারণ করা হচ্ছে না। অথচ তারাই যে কোয়াডের অঘোষিত নিশানা তা নিয়ে বিশ্বের কূটনৈতিক মহলের এতটুকুও সন্দেহ নেই। সাম্প্রতিক অতীতে চীনের সঙ্গে এই দেশগুলো আলাদা আলাদাভাবে ও বারে বারে বাণিজ্য সংঘাত, কূটনৈতিক বিরোধ বা সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। আর সেই বাস্তবতাই কোয়াড নেতাদের আজ এভাবে কাছাকাছি এনেছে, বলছিলেন দিল্লিতে সিনিয়র কূটনৈতিক বিশ্লেষক নয়নিমা বসু। সেই দেশগুলো যারা চায়নার দ্বারা কাইন্ড অফ অ্যাগ্রেশন ফেস করছে, লাইক অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া অ্যান্ড ইউএস এর সাথে তো প্রবলেমস চলছেই, তারা ইন আ ওয়ে লাইক মাইন্ডেড কান্ট্রিজ যাদেরকে বলা হচ্ছে তারা একসাথে আসছে বিকজ তারা একটা বড় ইনিশিয়েটিভ এনিওয়ে চলছে ইন টার্মস অফ ইন্ডো প্যাসিফিক। কোয়াড গ্রুপিংটা নতুন নয়, এটা শুরু হয়েছিল 2004-এ। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি পোস্ট কোভিড এবং
লাদাখের যে টেনশন চলছে, অস্ট্রেলিয়ার সঙ্গে যে টেনশন গুলো চলছে, ইন্দো প্যাসিফিক রিজনে, জাপানের সাথে সাউথ চায়না সি, ইস্ট চায়না সি, অ্যান্ড ইউএস এর সাথে যে ট্রেড টেনশন চলছে, বাকি সিকিউরিটি টেনশন, ন্যাশনাল সিকিউরিটি টেনশন রিজনস তো আছেই। এইগুলোর পরিপ্রেক্ষিতে এই কোয়াড সামিটটা করা হচ্ছে। কোয়াড নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের ব্যক্তিগত আগ্রহও কম নয়। বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি পিভট টু এশিয়া নাম দিয়ে একই ধরনের একটি স্ট্র্যাটেজিরও রূপকার ছিলেন। পরে ট্রাম্প প্রশাসনে সেই নীতিরই নামকরণ করা হয় ইন্দো প্যাসিফিক। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর সেই পুরনো নামে ফিরে যাওয়ার একটা ভাবনা থাকলেও তারা শেষ পর্যন্ত ইন্দো প্যাসিফিকেই আস্থা রেখেছে, আর কোয়াড জোটের মূল ফোকাসটাও থাকছে ঠিক সেখানে। নয়নিমা বসু। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শুরুতে ভেবেছিল হয়তো আবার পিভট টু এশিয়া করবে আর এশিয়া ইকুইলিব্রিয়াম, বাট ওটা আবার ইন্দো প্যাসিফিকেই রিটেন করা হয়েছে। তো এগুলো পার্ট অফ লার্জার স্ট্র্যাটেজিক প্ল্যান, যেটা আমি বলবো হচ্ছে এই চারটে দেশের মধ্যে। অ্যান্ড আই থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড দ্য প্ল্যান উইল বি কি এটাকে কত এনহ্যান্স করা যায়, এক্সপ্যান্ড করা যায়। মেবি এটাতে এবার ইউকে ঢুকবে, মেবি এটাতে অন্য কান্ট্রিজ ঢুকবে, বিকজ ইউরোপের মধ্যে ফ্রান্স হয়ে যাক, জার্মানি হয়ে যাক কিংবা নেদারল্যান্ডস, এই তিনটে দেশ কিন্তু নিজেদের ইন্দো প্যাসিফিক পলিসি ইন্ট্রোডিউস করেছে। তো এরাও এখন চাইছে যে এরা কোয়াডের একটা পার্টিসিপেশনে আসুক। কোয়াড সামিট থেকে ভারতের মূল প্রত্যাশা কি হবে, এ প্রশ্নের জবাবে বিবিসিকে সাবেক একজন পররাষ্ট্র সচিব বলছেন, বিশ্বের প্রধান গণতন্ত্রগুলো মিলে আজও যে দুনিয়াকে একটা কড়া বার্তা দেওয়ার ক্ষমতা রাখে, শুক্রবারের সম্মেলনে ভারত সেটাই নিশ্চিত করতে চাইবে এবং চাইবে সে বার্তা পৌঁছে যাক লাদাখ, সিকিম বা অরুণাচলে সীমান্তের অন্য পারেও। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে শ্রোতাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান প্রীতিভাজন ইস্যু। এই সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক এখন বেশ জোরে সোরেই চলছে। যারা মন্তব্য করছেন তাদের প্রায় সবাই এই আইন বাতিলের দাবি করছেন, তবে এখানে ভিন্ন মত আছে। যেমন লিখেছেন সাতক্ষীরার টেকা কাশীপুর থেকে মইনুল হুসাইন। বর্তমানে অনেকেই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করতে বলছেন, তবে আমি এটার পক্ষে নই, কারণ এটা বাদ দিলে আমরা আরও বেশি সমস্যায় পড়ব এবং ভবিষ্যতে এমন কোনো আইন পুনরায় চালু করতে চাইলে কেমন জটিলতা দেখা দেবে সেটা গভীরভাবে চিন্তা করেছেন। প্রয়োজনে এটার কিছু ক্ষতিকর বিষয়ে সংশোধন করা হোক। তাছাড়া সবার বাক বা মত প্রকাশের স্বাধীনতা থাকা মানে এই নয় যে যে যা খুশি তাই করব, বলবো ও লিখব। বাংলাদেশে অনেকে মিথ্যা তথ্য দেয়, গুজব ছড়ায়, ফেসবুক, ইউটিউবের মতো মাধ্যমে কাউকে প্রমাণ ছাড়া বিপদে ফেলার জন্য কোনো ঘটনা ঘটায়। এগুলো দ্রুত শাস্তির ব্যবস্থা থাকুক, এটা চাই। কিন্তু আমরা যদি কোনো দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর নাম লিখে প্রতিবাদ জানাই, তাহলে কেন জনগণকে উস্কানিমূলক মামলায় জড়ানো হবে, হয়রানি ও অমানুষিক অত্যাচার চালাবে? আপনার আশঙ্কা মোটেই অমূলক নয় মিস্টার হুসাইন। সামাজিক মাধ্যমে কেউ অপরাধের শিকার হলে তাদের অবশ্যই আইনগত প্রতিকারের রাস্তা থাকতে হবে। তবে এই আইনের ব্যাপকতা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি তার ব্যবহারের ধরন নিয়েও অভিযোগ আছে। আইন সংস্কার করা যাবে, কিন্তু আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার যদি থামানো না যায় বা এই আইন ব্যবহার করে যদি নির্যাতন অব্যাহত রাখা হয়, তাহলে সমাধান তো কিছুই হবে না। বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া আর না নিয়ে বিতর্কের মাঝে সৃষ্টি হয়েছে সরকারি চাকরি বা বিসিএস পরীক্ষা নিয়ে বিতর্ক। এ নিয়ে কয়েকজন লিখেছেন, যাদের মধ্যে আছেন রনি আহমেদ, তবে তিনি কোথা থেকে লিখেছেন তা জানাননি। করোনা সংক্রমণের হার গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী, কিন্তু 19শে মার্চে 41তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চিন্তার বিষয় এই যে এই পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রতিদিন করোনা পজিটিভ হচ্ছেন এবং তারা নিয়মিত তাদের রিপোর্ট সহ সংশয়ের কথা ফেসবুকে শেয়ার করছেন। তারা এই করোনা নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই পরিস্থিতির মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই পরীক্ষাটি নেওয়ার যৌক্তিকতা কতটুকু? আমরা সকলে মনে প্রাণে চাই সকলের করোনা ভ্যাকসিন নিশ্চিত করার পরে পরীক্ষাটা নেওয়া হোক। এই মুহূর্তে ভ্যাকসিন ছাড়া পরীক্ষা দিয়ে 5 লক্ষ পরীক্ষার্থীর বৃদ্ধ মা বাবার জীবন ঝুঁকিতে ফেলতে চাই না। বিষয়টি সত্যি জটিল মিস্টার আহমেদ। সরকারকে যেমন স্বাস্থ্যসম্মত পরিবেশে পরীক্ষা নিতে হবে, তেমনি তাদের নিশ্চিত করতে হবে যে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া যেন পিছিয়ে না যায়। সরকার নিশ্চয়ই প্রত্যেকটি পরীক্ষা হলে নিরাপদ দূরত্ব বজায় রেখে সিট সাজাবে এবং অন্যান্য সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে আরোপ করবে। যদি সেটা তারা না পারে, তাহলে সেরকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো একজন তৃতীয় লিঙ্গের মানুষ একটি টেলিভিশন চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করেছেন। সে বিষয়ে লিখেছেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাসুম বিল্লাহ। তাসনুভা শিশির বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের ইতিহাসে সত্যি একটি বিরাট মাইল ফলক। কেউ কি কখনো ভাবতে পেরেছে যে বাংলাদেশের মিডিয়াতে, তাও আবার নিউজ প্রেজেন্টার হিসাবে কাজ করবে একজন ট্রান্সজেন্ডার? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা চ্যালেঞ্জ ছিল। আসলে তাসনুভা শিশির অনেক শিক্ষিত একজন মানুষ, যার কারণে তিনি নিজ যোগ্যতায় এখানে স্থান করে নিয়েছেন। তার মতো করে আমাদের দেশে যদি তৃতীয় লিঙ্গের মানুষদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়, তাহলে তাদের দুর্দশা অনেকাংশে লাঘব হবে বলে আমার মনে হয়। আসল কথা হলো মিস্টার বিল্লাহ, তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। তা না হলে শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করেও তাদের সংগ্রাম করতে হবে। তবে তাসনুভা শিশিরকে দেখে মনে হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি হয়তো বদলাতে শুরু করেছে। ভিন্ন ধরনের বৈষম্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন সাভার সরকারি কলেজ থেকে মনিরুল হক রনি। আমাদের সমাজ বদলাচ্ছে, বদলাচ্ছে আমাদের দেশও। এত কিছু বদলাচ্ছে, কিন্তু আদৌ কি আমরা আমাদের মানসিকতা বদলাতে পেরেছি? একবিংশ শতাব্দীতে এসেও বুঝি আমরা মান্ধাতার আমলের ধ্যান ধারণা থেকে বের হতে পারিনি। তা না হলে আজও কেন কালো ফর্সার ভিত্তিতে নারীদের সৌন্দর্য নির্ধারিত হয়? বর্ণবৈষম্যের এই ঘেরাটোপ থেকে যদি বের হতে না পারি, তবে বাহ্য দৃষ্টিতে নারীর ক্ষমতায়ন হলেও আমাদের মানসিকতার ক্ষমতায়ন আদৌ হবে না কখনো। আপনি ঠিকই বলেছেন মিস্টার হক। তবে এটা শুধু বাংলাদেশ না, গোটা দক্ষিণ এশিয়াতে এই মন মানসিকতা বিরাজ করছে। আমি ধরে নিচ্ছি আপনার প্রশ্নটা এসেছে ঢাকার প্রথম আলো পত্রিকায় কালো তবু সুন্দর শিরোনাম থেকে। সুন্দরের সাথে গায়ের রং কেন উল্লেখ করা হবে, তাও একটি তবু জুড়ে দিয়ে, সেটাই অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে। উত্তরটা সবারই জানা। বাংলাদেশের সমাজ কালো রঙকে সুন্দর হিসেবে গণ্য করে না। কেউ ফর্সা হলেই সে সুন্দর, কিন্তু কালো হলে তাকে সুন্দর ভাবা হয় না, বা কেউ ভাবতে চাইলেও সেখানে একটি তবু জুড়ে দেওয়া হয়। এই মানসিকতা আইন করে বদলানো যাবে না। সমস্যাটা আসে পরিবার থেকে, এবং সেখানেই এর সমাধান। ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম 2 নারী স্নাতকের একজন কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে মানসী বড়ুয়ার ফিচার ভালো লেগেছে জানিয়ে লিখেছেন ঢাকার গেন্ডারিয়া থেকে মাহবুবা ফেরদৌসি হ্যাপি। প্রতিবেদনটি পড়ে খুবই অনুপ্রাণিত হলাম, এবং তার সংগ্রামের কাহিনী পড়ে মনে হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত ছোট গল্পে কাদম্বিনীর মতো সেও মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন সমগ্র ভারতীয় উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক। তিনি প্রতি পদে লড়াই করে ইতিহাস তৈরি করেছিলেন। মানুষের ইচ্ছা শক্তির কাছে আসলে সবকিছুই তুচ্ছ, এবং কাদম্বিনী গাঙ্গুলি সেটাই প্রমাণ করেছেন। ইতিহাস সৃষ্টিকারী সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য বিবিসি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মিস ফেরদৌসি। আমাদের প্রতিবেদন আপনাকে প্রেরণা দিয়েছে জেনে আমাদের ভালো লাগলো। একই বিষয়ে মন্তব্য করে 2-1টি অন্য প্রসঙ্গে প্রশ্ন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাকামে মাহমুদ চৌধুরী। 19 শতকে বাংলার সমাজে পশ্চাৎপদ এবং বহু প্রতিকূলতায় জর্জরিত নারী জীবনের সব রকম সামাজিক বাধার বিরুদ্ধে লড়াই করে ইতিহাস তৈরি করা বাঙালি নারী কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে মানসী বড়ুয়ার প্রতিবেদনটি পড়ে বেশ রোমাঞ্চিত হলাম। তবে প্রতিবেদনের প্রসঙ্গে কৌতূহলী মনের একটি প্রশ্ন হল, আপনাদের কিছু প্রতিবেদনে প্রতিবেদনকারীর নাম থাকলেও অনেক প্রতিবেদনে থাকে না। এক্ষেত্রে নাম উল্লেখ না থাকা প্রতিবেদনগুলো তাহলে কারা তৈরি করে থাকেন? আর বিবিসি বাংলার প্রধান সম্পাদক সাবির মুস্তাফাকে এডিটার্স মেইল বক্স আর প্রীতিভাজনেশু ছাড়া অন্য কোথাও তার খোঁজ পাওয়া যায় না কেন? ভালো প্রশ্ন করেছেন মিস্টার চৌধুরী। যেসব প্রতিবেদন নিজস্ব উদ্যোগে তথ্য সংগ্রহ করে সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হয়, সেগুলোতে প্রতিবেদকের নাম থাকে। আর যেগুলো অন্য সূত্র থেকে খবর নিয়ে বা ইংরেজি থেকে অনুবাদ করে করা হয়, সেগুলোতে লেখকের নাম দেওয়া হয় না। আর আমি প্রীতিভাজনেশু এবং এডিটার্স মেইল বক্স তৈরি করি কারণ এই চিঠিপত্রের আসর আমাদের জবাবদিহিতার জায়গা। আরও হরেক রকমের কাজের কারণে অনুষ্ঠানের অন্য কোথাও যুক্ত থাকার সময় আমার হয় না। বিবিসি বাংলার নতুন সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং তার যাত্রা শুরু করল সোমবার 8 তারিখে। সে বিষয়ে লিখেছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। ফয়সাল তিতুমিরের উপস্থাপনায় বাংলাদেশ ট্রেন্ডিংয়ের প্রথম পর্বটি দেখলাম। অসাধারণ উপস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং বিষয়গুলোর সত্যতা খতিয়ে দেখার প্রচেষ্টা, সব মিলে অনুষ্ঠানটি বেশ উপভোগ করলাম। চমৎকার উপস্থাপনার জন্য মিস্টার তিতুমিরকে অভিনন্দন এবং তার সফলতা কামনা করি। একই সাথে বিবিসি বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি এমন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করার জন্য। তবে এখানে একটি বিষয় আমি জানতে চাইব, বাংলাদেশ ট্রেন্ডিং সম্প্রচারের জন্য সোমবারের প্রবাহকে বন্ধ করে দিতে হলো ঠিক কী কারণে?
বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান প্রবাহের দর্শক কি কমে যাচ্ছে বলে আপনারা মনে করছেন? না মিস্টার সর্দার, প্রবাহর দর্শক কমছে না। প্রথমত, দুদিন প্রবাহ রেখে আমাদের দর্শক সংখ্যা খুব বেশি বৃদ্ধি পায় না। তবে নতুন অনুষ্ঠানের মাধ্যমে নতুন দর্শক আকর্ষণ করা সম্ভব। তাছাড়া চ্যানেল আইতে আমাদের জন্য সপ্তাহে 3টি দিন বরাদ্দ আছে। আমরা ক্লিক বহাল রেখে বাংলাদেশ ট্রেন্ডিং চালু করছি, কাজেই প্রবাহর একটি পর্ব বাদ দিতেই হবে। মিস্টার সর্দার আরেকটি চিঠিতে জানতে চেয়েছিলেন এমন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে ঠিক কী কারণে। এই প্রশ্নের উত্তরে আমাদের প্রেস রিলিজে দেওয়া বক্তব্য আবার বলি, আর সেটা হচ্ছে বাংলাদেশে তরুণ প্রজন্ম যেহেতু খবরের জন্য ক্রমশ সামাজিক মাধ্যম ব্যবহার করছে, তাই এই প্রজন্মের চাহিদা মেটানোর জন্য নতুন অনুষ্ঠানের প্রয়োজন আমরা অনুভব করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ দর্শকদের আমরা চলমান ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত জানাবো এবং তাদের সাথে নিয়ে ভাইরাল খবরের সত্য মিথ্যা যাচাই করব। এমন কোনো বিষয় থাকবে না যেটা বাংলাদেশ ট্রেন্ডিংয়ের আওতার বাইরে থাকবে। তবে অনুষ্ঠানের পর্বটি ভালো লাগেনি বলে জানিয়েছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীমউদ্দিন শ্যামল। বিবিসি নিউজ বাংলার নতুন অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং খুব একটা ভালো লাগছে না। আমি যে কয়েকটি ছোট ছোট পর্ব ইউটিউবে দেখেছি তার কোনোটিতেই তেমন নতুনত্ব খুঁজে পাইনি। বিবিসি প্রবাহ কিংবা ইউটিউবের জন্য যে ছোট ছোট ভিডিওগুলো তৈরি হতো এবং বিষয়বস্তুগুলো যা নির্ধারণ করা হতো সেই রকমই প্রায়। শুধু ভিন্নতা বলতে সোশ্যাল অ্যাক্টিভিস্টদের গেস্ট বানিয়ে তাদের মতামত নেওয়া এবং বিষয়গুলো নিয়ে সাধারণ গল্প আড্ডার মতো সময় পার করা। এ অনুষ্ঠান চালিয়ে গেলে সাম্প্রতিক বিষয় নিয়ে তরুণ সোশ্যাল অ্যাক্টিভিস্টদের নিয়ে ফেসবুক লাইভ বাদ দিতে হবে, নতুবা গতানুগতিক হয়ে যাবে সব অনুষ্ঠানগুলো। অনুষ্ঠান আপনার ভালো নাও লাগতে পারে মিস্টার শামীমউদ্দিন, কিন্তু এখানে কোনো নতুনত্ব খুঁজে পাননি দেখে আমি বেশ চিন্তিত হয়ে পড়েছি। বিবিসি প্রবাহের সাথে এই অনুষ্ঠানের কোনো মিল আছে বলে আমাদের মনে হয় না। আর প্রতিটি গল্প ভিন্নভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবেশন করা হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের প্যানেলে নিয়ে আসাই অনুষ্ঠানের লক্ষ্য ছিল। তবে আমাদের ফেসবুক লাইভ রাখা হবে কিনা সেটাও ভিন্ন ব্যাপার, এই অনুষ্ঠানের সাথে তার কোনো সম্পর্ক নেই। সবশেষে বলবো, সবে প্রথম পর্বটি প্রচার হলো, আরও কয়েকটি দেখুন, হয়তো আপনার মত পাল্টাতেও পারে। বিবিসিকে নিয়ে ছোট একটি প্রশ্ন করে লিখেছেন মানিকগঞ্জ থেকে অরবিন্দ রায়। বিবিসি প্রায় সারা পৃথিবী জুড়ে অনেকগুলো ভাষায় প্রচারিত হয়। বিবিসির কি কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য আছে? বিবিসির অনেক খবরই বিশেষ উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। বিবিসি বাংলার মাধ্যমে কি জানতে পারি বিবিসি ভিশন এবং মিশন? বিবিসির ভিশন এবং মিশন নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে মিস্টার রায়। এটুকু বলতে পারি, বিবিসি বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অনুষ্ঠান প্রচার করে না। বিবিসির মিশন হচ্ছে বিশ্বের সবচেয়ে আস্থাভাজন গণমাধ্যম হওয়া এবং বিশ্বের যারা অবাধ নিরপেক্ষ সংবাদ প্রবাহ থেকে বঞ্চিত তাদের কাছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠভাবে সংবাদ নিয়ে আসা। তবে বিবিসি যেহেতু একটি ব্রিটিশ প্রতিষ্ঠান, তাই এটা বলাই যায় যে বিশ্বে বিবিসির গ্রহণযোগ্যতা যত বাড়বে ব্রিটেনের ভাবমূর্তিও ততই উজ্জ্বল হবে। কাজেই নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য সাংবাদিকতার মাধ্যমে বিবিসি ব্রিটেনের জন্যও সুফল বয়ে আনে। সবশেষে প্রীতিভাজনে শুনিয়ে একটি চিঠি লিখেছেন খুলনার বয়রা থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার জানামতে বিবিসি নিউজ বাংলায় টিকে থাকা সবচেয়ে পুরনো অনুষ্ঠান প্রীতিভাজন ইস্যু, শ্রোতাদের জন্য এক খোলা জানালা। তবে অনেকদিন ধরে লক্ষ্য করছি বিশেষ ইস্যুতে নির্বাচনকালে অনুষ্ঠান তৈরির ঘাটতিতে বাদ দেওয়ার তালিকায় আগে আসে প্রীতিভাজন ইস্যু। এটি শ্রোতাদের প্রীতিবোধকে খাটো করে দেখার শামিল। করোনার কারণে 2020 সালে মার্চ থেকে সেপ্টেম্বর বন্ধ ছিল। ফিরে এসেছিল পত্র জবাবের সাথে শ্রোতাদের ফোন আলাপ করবে বলে, সে কথা রাখেনি। অন্তত মাসে একটি অনুষ্ঠানে এরকম আয়োজন করা কি খুবই দুরূহ? করোনার সময় কিন্তু শুধু প্রীতিভাজনের শু বন্ধ হয়নি, বেশিরভাগ ফিচারই বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা চেয়েছিলাম প্রতিটি অনুষ্ঠানে একজন শ্রোতার নিজ কণ্ঠে তার বক্তব্য নিতে। কিন্তু দুঃখের বিষয়, প্রীতিভাজনের একটা বড় সমস্যা হলো এখানে 95% পত্র লেখকই পুরুষ। আমরা অনুষ্ঠান সেভাবেই করছি, কিন্তু যদি শ্রোতার নিজ কণ্ঠ নেই তখন আমরা চাইব সেখানে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ নিতে, কিন্তু সেটা একেবারেই সম্ভব হচ্ছে না। কাজেই ওটা আমরা আপাতত বাদ দিয়েছি। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। ঢাকার গেন্ডারিয়া থেকে মোহাম্মদ জিল্লুর রহমান, কাউনিয়া বরিশাল সদর থেকে মোহাম্মদ সাইদুর রহমান, রংপুরের বদরগঞ্জ থেকে মোহাম্মদ আলমগীর বাদশাহ, কপিলবুনি খুলনা থেকে মোহাম্মদ শিমুল বিল্লাল বাপ্পি, নওগাঁর মান্দা থেকে সুলতান মাহমুদ সরকার, গুড়িয়াদহ লালমনিরহাট থেকে আহসান হাবিব রাজু, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী আর পার্বতীপুর দিনাজপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানটি পরিবেশন করলেন সাবির মোস্তফা, সঙ্গে ছিলেন মানসী বড়ুয়া।
শেষ করার আগে সংবাদ শিরোনাম। ব্রিটেনে রানী এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়াম রাজ পরিবারে বর্ণবাদের অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তার ভাই প্রিন্স হ্যারি ও তার স্ত্রী রাজ পরিবারে বর্ণবাদের অভিযোগ করেছিলেন। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী, বিশেষজ্ঞদের উদ্বেগ। আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। Are at bbcworldservice.com.